উষানের ট্রেনিং দেওয়া শেষ, এবার তার ঢাকা ফেরার পালা। সব প্রস্তুতি নেওয়া শেষ, তীব্রর সাথেই ঢাকা ফিরছে সে আজ। এখানে ট্রেনিং দিতে সে আর তীব্র এসেছিল শুধু। ফিরে গিয়ে তাকে গুরুত্বপূর্ণ এক মিশনে যেতে হবে। এই মিশনটার জন্য সে বহুকাল যাবৎ চাতক পাখির ন্যায় অপেক্ষায় ছিল। তখন পড়ন্ত বিকেল, অলিনে নাম না জানা পুষ্পের চমৎকার ঘ্রাণ, সাথে ডুবন্ত বেলার হলদেটে আলো। বাতাবরণের এই লহমা উষানের ভীষণ পছন্দের সময়টা আরও আকর্ষণীয় এবং চমৎকার করা যায় প্রিয় মানুষের দ্বারা। উষান আর চোখে মীরার দিকে তাকালো। মীরা সামনে তাকিয়ে আছে, তার মুখশ্রীতে হৃষ্টচিত্রের বিস্তার। আগের তুলনায় মীরা সুস্থ এখন অনেকটাই। মীরাকে আলগোছে দর্শন করতে করতে উষানের হঠাৎ মনে হলো এই সুন্দর মায়াবতী রমণীটা তার, একমাত্রই তার। বাসন্তী রঙের শাড়ি পরে মীরা, বাতাসে উড়ছে শাড়ির আঁচল আর তার ঘন কালো কেসের দল। কী যে সুন্দর লাগলো এই দৃশ্যটুকু তার। ভালো লাগায় তার বক্ষস্থল কেঁপে উঠল। কি দেখছেন এভাবে? খেয়ে ফেলবেন নাকি? আশ্চর্য! দৃষ্টি সরান। মীরা সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে জিভ কাটল। ছি, কি বলল সে এটা? এই কথাটাই কেন মুখ দিয়ে বের হলো? হায় আল্লাহ, লোকটা কি ভাবছে? কিয়ৎক্ষণ পর উষানের ভারী কণ্ঠ মীরার কর্ণকুহরে পৌঁছালো। ভারী কণ্ঠে লেগেছিল তার রসিকতার রেশ। খেয়ে ফেলবই তো জান, একদম আঁচড়ে কামড়ে খেয়ে ফেলবো, তবে এখন নয়, বাসর রাতে। একটু ওয়েট করো। লাজুকতাকে এপা ভর করল না। লজ্জায় অতিষ্ঠ হয়ে কুঁকড়ে গেল না মীরা। তার মন বিষণ্ণ, তবু আলগোছে উষানকে চোখ রাঙাতে ভুলল না। হাত দিয়ে উষানের বাহুতে আলতো করে থাপ্পড় মারল সে। পরপর সামনে হাঁটা ধরল। উষান একটু ভড়কালো। মেয়েটা লজ্জা পেল না যে? সে কি উষানের কথা মনোযোগ সহকারে শ্রবণ করেনি? মীরা উষানের হাত টেনে ধরে হাঁটা ধরল নির্জন জনমানবহীন এক স্থানে। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে প্রশান্তি নিয়ে মীরা বসে পড়ল। উষান পকেটে দুই হাত ঢুকিয়ে ভ্রুদয়ের মাঝখানে ভাঁজ ফেলে বলে উঠল, এখানে আসলে যে? মীরা শাড়ির আঁচল দিয়ে গলায় কপালে জমে থাকা মুক্তোর দানার ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র ঘাম মুছছিল। উষানের প্রশ্ন শুনে জবাব দিল, রোদ ওখানে অনেক, গরম লাগছে, তাই ছায়ায় আসলাম। উষান তৎক্ষণাৎ ব্যঙ্গ করে বলল, এতক্ষণ তো ঠিকই রোদ দিয়ে হাঁটার জন্য জেদ করছিলে, এখন গরম লাগছে? মীরা বেখেয়ালি ছিল, উষানের কথা কানে তুলল না। এক পর্যায়ে এসে আচানক জেদ নিয়ে বলল, আমিও আজ রাতে আপনার সাথে ঢাকায় ফিরে যেতে চাই। এখানে থাকতে ইচ্ছে করছে না আর। পাগল হয়েছ মীরা? তোমার পড়াশোনা এখানে, ঢাকায় গিয়ে কি করবে? আপনাকে ছাড়া থাকতে পারবো না। মীরার পাশ ঘেঁষে বসল উষান, কাছে টেনে নিল মীরাকে, আলতো হাতে ছুঁয়ে দিল মীরার কেশ। বেশ তুলতুলে মেয়েটার চুল, একবার ধরলে বারবার ধরতে ইচ্ছে করে। উষান খানিকক্ষণ বাদ কণ্ঠের খাদ নামিয়ে মেঘমন্দ্র গলায় বলল, ছেলে মানুষই আবেগী কথা যত সব। আমাকে ছাড়া ছিলে না এতদিন, তাহলে এই কয়েকটা মাস আর কেন থাকতে পারবে না? তোমার যদি পড়াশোনা না থাকতো এখানে, তবুও আমি তোমায় নিতাম না কিছুতেই। ফিরে গিয়ে আমাকে মিশনে যেতে হবে। উষা, রহনুমা ওদেরকে আর কতদিন মুক্ত আকাশে উঠতে দিই? উষানের পরনের কালো শার্টটার বোতাম নিয়ে নড়াচড়া করছিল মীরা। উষানের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে এবার সে মাথা তুলল। কৃষ্ণবর্ণের মুখশ্রী তার মাত্রা অতিরিক্ত কৃষ্ণ লাগছে এখন। আঁখি দুটো লাল হয়ে একাকার অবস্থা। সে নিজেকে সামাল দিয়ে ক্রন্দন চেপে রেখে বলল, আপনি কি গিয়ে সেই সন্ত্রাসী দলটাকে ধরার কাজে লাগবেন? হ্যাঁ, আমি এখন সেই মিশনের প্রধান দায়িত্ব পেয়েছি, ওইটা আমাকে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, ওনারা আমার ওপর কেন এমন হামলা করলো? আমি কি করেছি? উষান সময় নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মীরার এক হাত সে শক্ত করে চেপে ধরে নিজের অধরের কাছে এনে ছোট্ট ছোট্ট চুমু দিল বেশ কয়েকটা। শেষে নিষ্প্রাণ কণ্ঠে বলল, ওরা আমাকে দুর্বল করতে চাচ্ছে। কোনোভাবে জেনেছে তারা। আমি ওদের সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছি। মেরে ফেলতে না পেরে দুর্বল করার জন্য নেমেছে এখন। ওরা চাচ্ছে আমি দুর্বল হয়ে পড়ি, ভেঙে পড়ি, আর সুযোগ বুঝে তারা আমাকে মেরে ফেলুক। এটাই ওদের একমাত্র লক্ষ্য এখন। আর আমার দুর্বলতার একাংশ তুমি, তোমরা, তীব্র, টুইঙ্কেল, উজান। তাদের হত্যা করার চেষ্টা করছে এখন। পারবে না আর, চিন্তা করো না। মৌনতা, দীর্ঘ নিঃশ্বাস।
একরাশ আতঙ্ক আচানক গ্রাস করে নিল অনুভূতির প্রহরটাকে। মীরার মন এখন ছটফটে হয়ে বারংবার নেত্র বেয়ে পানি গড়িয়ে পড়তে চাইছে। উষানের চিন্তা এবার বুঝি সে মারাই যাবে। লোকটা এত কেন দুর্বল করে দিল তাকে? মীরা শক্ত হলো। এমনভাবে দুর্বল হওয়া তাকে মানায় না। সে একজন ফ্লাইট লেফটেন্যান্টের ওয়াইফ। তাকে থাকতে হবে পাথরের মতো কঠিন শক্ত, যেমনটা উষান থাকে সর্বদা। কি ভাবছেন ম্যাডাম? নড়ে চড়ে উঠল মীরা। উষানের বক্ষস্থল হতে ভারী মাথাটা উঠিয়ে নিল, দৃষ্টিপাত নিক্ষেপ করল সম্মুখে। উষান মীরাকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষল। সম্মোহনী গলায় হুট করে পড়ল, এত কেন চিন্তা করছো? রিল্যাক্স। হ্যাঁ, আমার কিছু হবে না। এতটা দুর্বল ভাবো না আমাকে। দেখবে ঠিক ফিরে আসবো আবার তোমার কাছে। এবার আমার একটা ইচ্ছে পূরণ করো তো। মীরা নাক টানল, শ্লেষের গলায় বলল, কি ইচ্ছে? উষান অতি আবদার সহিত মিষ্টি কণ্ঠে বলল, একবার আমায় তুমি করে ডাকো প্লিজ। কে জানে আর কখনো তোমার কাছে ফিরতে পারি কি না। মীরা ক্রন্দন মাখা কণ্ঠে বলল, মাত্রই তো বললেন ফিরবেন, এখন আবার রং পাল্টাচ্ছেন কেন? বেয়াদব লোক। উষান হেসে ফেলল। একগাছি চুল হাতে নিয়ে লম্বা করে শ্বাস টেনে সে ঘ্রাণ নিল। কণ্ঠে আসক্তি মিশিয়ে বলল, তুমি ডাকো প্রিয়লতা, একবার ডাকো। মীরা গহীন চোখে তাকালো, মিহি কণ্ঠে শোধালো, তুমি ফিরে আসবে? ওয়াদা করো। প্রতি উত্তর করল না উষান। সে কাছে টানল মীরাকে, গভীর করে সময় নিয়ে উষ্টাধর নিজের অধৈর্যরা মিশিয়ে দিল। এতপর কিয়ংদশের নিস্তব্ধতা। নির্জন ভূমিতে শব্দ হলো বৃষ্টি আছড়ে পড়ার। মীরা উষান ভিজে জবুতবু হলো, তবু বিন্দু মাত্র নড়ল না। টুইঙ্কেলকে হোমওয়ার্ক করাচ্ছে মীরা। পাশে উষান দাঁড়িয়ে নিজের জামা কাপড় ব্যাগে ঢোকাচ্ছে আর ব্যস্ত গলায় কারোর সঙ্গে আলাপচারিতা করছে। সময় দেখে কল কাটলো দ্রুত। ব্যাগ হাতে নিয়ে ফোনে টাইপিং করে ফোন পুরে নিল পকেটে। তারপর সে এগোলো টুইঙ্কেলের নিকট। টুইঙ্কেলকে কোলে তুলে দুই গালে টপাটপ চুমু খেয়ে বলল, চাচ্চু চলে যায় প্রিন্সেস, টাটা দাও। টুইঙ্কেলের সুন্দর শুভ্র মুখশ্রীতে অমাবস্যার আধার নামল। অধৈর্যরা ফুলিয়ে সে দৃষ্টি ফেলল একবার মীরার পানে। পরপর ফের সে উষানের গালে দুই হাত রেখে প্রশ্ন ছুড়ল, কোথায় যাও চাচ্চু? আমি আর মিষ্টিও তোমার সাথে যেতে চাই। মিষ্টি বলো যাবে না চাচ্চুর সাথে? যাবে তো প্রিন্সেস, আগে আমি যাচ্ছি, তারপর তুমি আর মিষ্টি যাবে খুব দ্রুতই। তোমার এখন এক্সাম চলছে না, এক্সাম শেষ হলেই তোমাকে নিয়ে যাব। মিষ্টিও তো এক্সাম না, তোমরা দুইজন যখন ফ্রি হবে তখন তোমাদের নিয়ে যাব। ওকে? ওকে চাচ্চু। উষান মীরার নিকট এগোলো, মীরাকে জড়িয়ে ধরে লম্বা শ্বাস টানল কয়েকবার। মিহি কণ্ঠে সে বলল, আই উইল মিস ইউ মীরা, আই উইল মিস ইউ। নিজেকে শক্ত করল মীরা। এমন সময় কাঁদলে চলে? সে দৃঢ় কণ্ঠে বলল, আমরা দ্রুতই আসব, নিজের খেয়াল রাখবেন, জলদি যান, আপনার লেট হচ্ছে, রাত 2টোয় ট্রেন। উষান চলে গেল তৎক্ষণাৎ। তীব্র ফোন দিয়েছে তাকে। তখন সায়ংকাল। উষান বাসায় পৌঁছে দিক বেদিক না দেখে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। গভীর তন্দ্রায় সে বিভোর। উজান মাত্রই রুমে আসলো হাতে পানির গ্লাস নিয়ে। উষানকে ঘুমোতে দেখে সে ললাটে পরাপর কয়েকটা ভাঁজ ফেলল। উষান যদি ঘুমোতোই তাহলে তাকে পানি আনতে বলল কেন? আশ্চর্য তো। উষান শুধু খাটাই তাকে দিয়ে। চরম বদমাহিস এই ছেলে। পানির গ্লাস হাতে ফিরে যেতে নিয়েও পথিমধ্যে থামল উজান। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে ভাবল কিছু। তার অধর যুগল কোণে তখন কুটিল হাসি। সে শব্দহীন পায়ে এগোলো উষানের নিকট। পানির ওপর ভাসমান একটা বরফ নিয়ে যেই না সে উষানের শার্ট গলিয়ে ত্বক সংস্পর্শ করাবে, তৎক্ষণাৎ উপুড় হয়ে শুয়ে থাকা উষান পেছন থেকে তার হাত শক্ত করে চেপে ধরল, উল্টো করে ফেলে দিল তাকে ভূমিতে। ব্যথায় ছোটোখাটো চিৎকার দেয় উজান। উষান ছিল বিছানার একদম পাশে। সে বালিশ থেকে মাথা উঁচু করে উজানের পানে তাকালো। ভরাট কণ্ঠে বলে উঠল, আমার সাথে চালাকি বেয়াদব। উজান মেঝেতেই শুয়েছিল। উল্টো হয়ে পড়াতে নাকে এবং কপালে দারুণ ব্যথা পেয়েছে। যন্ত্রণায় মুখশ্রী কুঁচকে নিয়ে নাক ঘষল। পরপর ব্যথাকাতুর গলায় বলল, তুই না ঘুমিয়েছিলি ভাই? আমাকে কি করে দেখলি আজব তো। নাকি ঘুমের ভান ধরেছিলি আমাকে সাহেস্তা করার জন্য? তোকে সাহেস্তা করতে গিয়ে আমি আমার ঘুম নষ্ট করব? হ্যাঁ, তোর পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি স্টুপিড। একটা কাজও তো দেখি ঠিকমতো করতে পারিস না। পুলিশ হয়ে গেলি কি করে ডাফার?
উষান হাত উঁচু করে উজানের গাল বরাবর থাপ্পড় লাগায়, পরাপর দুটো। উজান ভীষণ রকমের চমকায়। হতভম্ব হয়ে সে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে বিছানা থেকে দূরে সরে যায় চট জলদি। এতপর বিভ্রান্তি নিয়ে বলে, আরে আবার কি করলাম, থাপ্পড় কেন? উষান বালিশে মুখ গুজে প্রতি উত্তর করল, আমাকে ঘুম থেকে জাগানোর শাস্তি। এখন দ্রুত বের হ আমার রুম থেকে, না হলে এবার তোর হাত পা ভাঙবো। উজান গালে হাত ডলতে ডলতে সামনে এগোলো। গাল জ্বলছে তার, যেন কেউ মরিচ লাগিয়ে দিয়েছে। যেতে যেতে বিড়বিড়িয়ে বলল, হুদাই এটাই বল, আমার গাল দেখলেই তোর থাপ্পড় পাই, তাই ঠাঁস ঠাঁস করে মেরে দিস। আমিও দেখে নিব, ভাবি আসুক, ভাবিকে দিয়ে তোকে অত্যাচার করাবো। রুম থেকে বের হতে নিলে উজানের আচানক কর্ণগহ্বরে এসে পৌঁছায় ভারী কণ্ঠস্বর, তোর ভাবি আমাকে অত্যাচার তো দূর, সে আমায় মিনিটে সেকেন্ডে ভালোবাসবে, আদর করবে। সো এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। হুমড়ি খেয়ে পড়তে নিতেই নিজেকে কোনো মতে সামলালো উজান। বুকের টি শার্ট টেনে থুথু ছিটিয়ে ভীতিভাব দূর করার প্রয়াস চালালো। রুম থেকে বের হয়ে বক্ষস্থলের মাঝ বরাবর হাত রেখে সে সন্নিহান গলায় বলল, ভাই রে ভাই, ভাই মানুষ না অন্য কিছু। এত আস্তে বলার পরেও শুনে কি করে? আশ্চর্য। রেস্টুরেন্ট থেকে মাত্রই ফিরেছে রুহি মীরা। আজ তাদের চাপ ছিল ভীষণ। একে বিশ্ববিদ্যালয়ের এত ক্লাস, পরীক্ষা, ল্যাব, তার ওপর রেস্টুরেন্টে কাজের চাপ ছিল আজ বেশি। দুইজনের মুখশ্রীতে ক্লান্তির ছাপ এঁটে সেটে আছে। ঘামাক্ত শরীর নিয়ে রুহি নিজের বিছানায় শুয়ে পড়ল। মীরা ছুটল তোয়ালি হাতে ওয়াশরুমে, শাওয়ার নিয়ে তবে সে বিশ্রাম করবে। টুইঙ্কেলকে আদর করে মীরা সবেই এক সেট পোশাক নিয়ে বাথরুমে প্রবেশ করেছে। টুইঙ্কেল ফ্যাল ফ্যাল করে রুহি মীরাকে দর্শন করে ছুটল রান্নাঘরে। টুল টেনে তার ওপর দাঁড়িয়ে সে সুন্দর করে লেবু কাটলো। দুইটো গ্লাসে পানি ভরে তাতে লেবুর রস দিয়ে চিনি মিশ্রিত করে লেবুর শরবত বানালো। রুহি মীরা বাহির থেকে ক্লান্ত হয়ে ফিরেছে। টুইঙ্কেল তার টিচারের কাছ থেকে শুনেছে, বাহির থেকে ক্লান্ত হয়ে ফিরলে লেবুর শরবত খেতে হয়, তাহলে ক্লান্তিভাব কিছুটা হলেও দূর হয়, দেহে সতেজতা আসে। গ্লাস দুটো ট্রেতে রাখলো টুইঙ্কেল। তারপর টুল থেকে নেমে কাঁপা কাঁপা পায়ে এগুলো সামনে। পড়ে যাই গ্লাস, তবুও সামলে নিল সে কোনো মতে। কিছুতেই গ্লাস দুটো পড়ে যেতে দিল না। টুইঙ্কেল যখন রুমে এসে পৌঁছালো তখন মীরা বেরিয়েছে ওয়াশরুম থেকে। আয়নার সামনে দাঁড়িয়ে তখন সে চুল শুকাচ্ছিল হেয়ার ড্রায়ার দিয়ে। টুইঙ্কেল তার হাতের ট্রে টেবিলে রাখলো। তাকে এখনও দুইজন দেখেনি। সে একটা গ্লাস নিয়ে দৌড় দিল মীরার নিকট। মীরার পেছনে দাঁড়িয়ে বলে উঠল, মিষ্টি, মিষ্টি খাও, এটা তোমার ভালো লাগবে। মীরা হেয়ার ড্রায়ার রেখে পেছনে ফিরল। টুইঙ্কেলের হাতের পানীয় দেখে সর্বপ্রথম সে বুঝলো না এটা কি আসলে। সে জিজ্ঞেস করলো, তোমার হাতে কি টুইঙ্কেল? পানি। পানি এমন ঘোলা কেন আম্মু? ময়লা পড়েছে? টুইঙ্কেল ডানে বামে মাথা নাড়ল, ইশারা ইঙ্গিতে জবাব দিল না। পরবর্তীতে ঝটপট কণ্ঠে বলল, এটা পানি না মিষ্টি, এটা শরবত, লেবুর শরবত। তুমি বাহির থেকে টায়ার্ড হয়ে এসেছো না, টায়ার্ড হলে লেবুর শরবত খেতে হয়, মিস বলেছে। টুইঙ্কেলের হাতের গ্লাস মীরা পাশে রেখে দিল। দুই হাত বাড়িয়ে কোলে তুলল টুইঙ্কেলকে। গালে চুমু খেলো ফটাফট। ততক্ষণে রুহিও এগিয়ে এসেছে ফোন ফেলে। মীরা আদুরে গলায় বলল, প্রিন্সেসের কত বুদ্ধি। তা আম্মু, তুমি কেন কষ্ট করতে গেলে? কিচেনে যাবে না আর ওকে? লেবু কেটেছো কী করে? হাত কাটেনি তো দেখি? রুহি টুইঙ্কেলের গাল টেনে দিয়ে বলল, বুদ্ধি তো থাকবেই, দেখতে হবে না? কুচুপুচু কার শিষ্য? শিষ্য শব্দটার অর্থটা হয়তো টুইঙ্কেলের বোধগম্য হলো। সে গাল ফুলিয়ে আঙুল উঁচু করে বলল, আমি তোমার ছিছো, শিষ্য না, আমি মিষ্টির ছিছো। হতবিহ্বল দৃষ্টিতে তাকালো রুহি। মীরা তখন গলায় শব্দ করে হাসছে। দুইজনের আলাদা প্রতিক্রিয়া। দর্শন মাত্রই টুইঙ্কেল কিছু না বুঝে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। কিয়ৎক্ষণ পর হতবিহ্বলের রেস কাটিয়ে রুহি প্রশ্ন করল, ছিছো কি কুচুমুচু? তুমি কি বাই এনি চান্স ছিছু বলতে চেয়েছ? আই মিন হিসু বাথরুমে যাবে?
ইয়া মীরা, ওকে কোল থেকে নামা, ওর হিসু পেয়েছে। মীরা ধমকে বলল, চুপ গাধি, ও শিষ্য বলেছে, ঠিকমতো উচ্চারণ করতে পারেনি শব্দটা। ইয়া আল্লাহ, কুচুমুচু, তুমি তো দেখি শিষ্য শব্দটা রফা দফা করে দিলে। মাই গড। টুইঙ্কেল কড়া দৃষ্টিতে তাকিয়ে শাঁসিয়ে বলল, আমি কুচুমুচু না, আমি টুইঙ্কেল, কলমি টুইঙ্কেল। কুচুমুচু, আমি তোমাকে ডাকবো কুচু পুচু। লেগে গেল মুহূর্তেই দুইজনের ঝগড়া। মীরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই দুটোর কেন বনিবনা হয় না? এত কেন অমিল? এত কেন বাক বিতর্ক? তিমির রাত্রি তৃতীয়তম প্রহরের বিচরণ বাতাবরণে রুহি টুইঙ্কেল গভীর তন্দ্রায় আচ্ছন্ন। মীরা তখন কথা বলছে উষানের সাথে ভিডিও কলে। কথা বলার সময়কাল মাত্র 2 মিনিট পেরোলো। কথা বলার ফাঁকে উকিঝুঁকি দিল মীরা ফোনে। উষানের আশেপাশে সূক্ষ্ম নজরে অবলোকন করে বলল, ঘুমাবেন না? গুরুত্বপূর্ণ কাগজপত্র ঘাঁটছিল উষান। তার আঁখি দুটো ফুলে ফুলো। একটু আগে ঘুম থেকে উঠেছে। সকালে নিজের কর্মস্থলে যাবে, তাই এখন থেকেই জরুরি কাগজপত্র গুছিয়ে রাখছে। কাগজগুলো ফাইলে সারিবদ্ধভাবে গুছিয়ে রাখতে রাখতে উষান ব্যস্ত কণ্ঠে জবাব দিল, কাজ আছে মীরা, কাজ শেষ হলে ঘুমাবো। খেয়েছেন দুপুরে? খেয়েছি মাত্র। তোমরা? টুইঙ্কেল আর রুহি খাওয়া হয়েছে? মীরা মৃদু হেসে হ্যাঁ বলল। তার ভালো লাগে ভীষণ যখন উষান তার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি রুহি আর টুইঙ্কেলের খোঁজ খবর নেয়। লোকটা বেশ দায়িত্ববান, সব দিকে তার নজর। হাসছ যে? মীরা ধ্যানে আসলো। জবাব দিল, হুম, এমনি। উজান ভাইয়া, আপু তারা কেমন আছে? এতদিন পর আপনাকে দেখে নিশ্চয়ই খুব খুশি, তাই না? আপনাকে তো একই দেশের ভেতরে থেকেও দেখতে আসতে পারেনি আপু, উষা আন্টির জন্য। উজান ভাই ব্যস্ত মানুষ। আপু আমায় যখন প্রথম দেখলো তখন চমকে কেঁদে ফেলেছিল। উজান প্রথমে খুশি হলেও এখন হয়তো আমার ওপর একটু রেগে। থাপ্পড় মেরেছি 2টা ওকে। মীরা যখন চড় মারার কারণ জিজ্ঞেস করলো, উষান তখন পুরো বিস্তর ঘটনা তাকে খোলাসা করলো। এটাও বলল উজান মীরাকে দিয়ে তাকে অত্যাচার করার ফন্দি আঁটছে। উষান তখন যা প্রতি উত্তরে বলেছিল উজানের এই কথায় পরিপ্রেক্ষিতে, তখন মীরা চমকে হাসি বন্ধ করলো। এতক্ষণ সে হাসছিল 2 ভাইয়ের কীর্তি শুনে, কিন্তু আপাত লহমায় লজ্জা পেয়ে তার হাসি অধর থেকে উধাও হলো। উত্তেজিত হয়ে বলে উঠল, ছি, এইসব বলেছেন আপনি নিজের ছোট ভাইকে? আল্লাহ, এইসব ভালোবাসা আদর টাদরের কথা উজান ভাইয়াকে কেন বললেন? আপনার কি একটুও লজ্জা নেই? উষান অকপটে স্বীকার করল, না নেই, নির্লজ্জ লোক। যাই হয় না কেন, তোমারই তো। তুমি এই নির্লজ্জ উষানকেই পছন্দ করো, ভালোবাসো। আপনার এই নির্লজ্জ কারবার আবার শুনলে কিন্তু খবর আছে। হাতের কাগজপত্র টেবিলে রাখলো উষান। ঠোঁট কামড়ে ধরে বলল, এটা কেমন কথা? আমি তো ভাবছি বিয়ের পর এমন সব নির্লজ্জের মতোই কাজ করব, যার কারণে তুমি রুম থেকে বের হতে না পারো, আর আমি তোমার রুমে একলা পেয়ে সারাক্ষণ ভালোবাসবো। আর একটা কথাও বলল না মীরা। কণ্ঠনালী জমাট করল। উষান দিনকে দিন মাত্র অতিরিক্ত ঠোঁট কাটা উদ্ভট কথা বলে তার সাথে। বেয়াদব লোকটা কি বুঝে না? মীরা এসব কথা শ্রবণ করা মাত্রই লজ্জায় আহত হয়। প্রখর কান এঁটো করা শব্দ হলো কোথাও। শব্দের উৎপত্তি উষানের বারান্দায়। উষান উঠে পড়ে দৌড় লাগালো সেদিকে। ল্যাপটপ স্ক্রিনের ওপর পাশ হতে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মীরা। তার হুট করেই কেন যেন অস্থির অস্থির লাগছে। ললাটে নোনা ঘাম জমেছে বিন্দু বিন্দু। বারান্দার কাছে যেতেই উষান চাপা স্বরে মৃদু চেঁচিয়ে উঠল অনিচ্ছা সত্ত্বেও। আসলে সে তার সদ্য পাওয়া আঘাতটা মীরাকে দেখাতে চাচ্ছে না। মীরা দেখলেই ব্যাকুল হয়ে উঠবে, যা উষান আপাতত চাচ্ছে না। কি হয়েছে? আল্লাহ, আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। কি করে হলো? বারান্দার সম্মুখে দেওয়া নীলচে রঙের পর্দা দুটো দ্রুত হাতে সরালো উষান। লহমায় এক নারী অবয়বের দেখা মিলল। সে এক ছুটে লাফ দিয়েছে বারান্দা থেকে। উষান দৌড়ালো সেদিকে। স্পষ্ট দেখল মেয়েটা লাফ দিয়ে পড়েছে নিচে দাঁড়িয়ে থাকা ফুলে ভর্তি ট্রাকে। ট্রাক দ্রুততার সাথে সেই স্থান প্রস্থান করল। ট্রাকটার পেছনে থাকা নাম্বার সহ যাবতীয় সব কিছু
ঠটস্থ করল উষান। ফিরে এলো দ্রুত। ল্যাপটপ অফ করতে করতে চটপট বলল, মীরা পরে কথা বলছি। আমাকে কেউ আঘাত করতে এসেছিল, সম্ভবত দরকারি কিছু ইনফরমেশনও নিয়ে গেছে, ওকে ধরতে হবে। কল কাটার পূর্ব মুহূর্তে মীরা বিচলিত কণ্ঠে শোধালো, শুনুন, মেয়েটাকে আমি চিনি। যতটুকু উল্টা পিঠ দেখে মনে হলো মেয়েটা শিয়া। উষান তার ভুরুদয়ের মাঝখানে ভাঁজ ফেলল। প্রশ্ন করল, সিয়া, হু ইজ দিস গার্ল?